বিএনপি যখন সবকিছু ইয়েস ইয়েস বলছে, আসলে মূলত ক্ষমতায় যাওয়ার জন্য। ফলে টাকা, ক্ষমতার যে মোহ, এটা অনেককে বিপথে নিয়ে গেছে। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই বাহিনীর তুলনায় সে মব বাহিনী এদেরকে বেশি পছন্দ করে। এত বদনাম হয়ে গেল যে বিএনপির কোনো লোককে কিন্তু জনগণ ভোট দিতে চায় নাই। মানে এখন এমন একটা অস্থির সময়, যে অস্থির সময়টাতে আমরা আসলে এই পেট্রোল পাম্পে গিয়ে তেল পাচ্ছি না। ইরান এবং আমেরিকা যে যুদ্ধ হচ্ছে, প্রতিদিনের যে বিভৎস দৃশ্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের দৈনন্দিন বা প্রাত্যহিক যে জনজীবন, সেই জনজীবনের অভাব এবং অভিযোগ এত পরিমাণ বাড়ছে যে কে রাষ্ট্র ক্ষমতা আছে, কে প্রধানমন্ত্রী, কে বিরোধী দলীয় নেতা, গোলাম পারওয়ার সাহেব কী বললেন, কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারি সেই মির্জা আব্বাসকে কী ভাষায় গালি দিলেন, এগুলো নিয়ে আজ থেকে 4-5 মাস আগে আমাদের যে আগ্রহ ছিল, এখন আসলে সেটা নেই। আমরা আসলে জীবন যুদ্ধের একেবারে রীতিমতো চাকায় পিষ্ট হয়ে যাচ্ছি। এরপরে পবিত্র মাহে রমজান চলছে। এই রমজান ঘিরে যারা বড় বড় শিল্প কলকারখানার মালিক, তাদের ঘুম হারাম হয়ে গেছে। ঈদের আগে বেতন দিতে হবে, বোনাস দিতে হবে। ব্যাংকগুলোতে নগদ টাকার কী পরিমাণ সংস্থান আছে, এখনও পর্যন্ত সেই ধরনের কোনো অর্থনৈতিক ফোরকাস্ট আমাদের ব্যাংকগুলো দিতে পারেনি। এখানে যা কিছু হচ্ছে প্রায় সব কিছুর মধ্যেই অতি অভিনয়। রাজনীতিতে অতি অভিনয় খুব খারাপ একটা জিনিস। মূল দৃশ্যকে লুকিয়ে রাখিয়ে তারপরে সম্মুখ সারিতে যে সকল ছোট ছোট বিষয়গুলো আনা হচ্ছে। প্রধানমন্ত্রী একজন কাজের লোকের সঙ্গে হ্যান্ডশেক করেছেন। জাকাত কিভাবে বিতরণ করা হবে এটা নিয়ে আহমদুল্লাহ নামক একজন ইসলামী স্কলার তাকে ডেকে নিয়ে আলাপ আলোচনা করেছেন। এইগুলি নিয়ে পুরো জাতি, যারা বিএনপির প্রমোটার, তারা বলছেন আহা হা হা, এ দেবতা কোথায় ছিল? নেতা তো এরকমই হওয়া উচিত। আমাদের দেশের এই প্রথম কোনো রাষ্ট্রনায়ক, তিনি পবিত্র মাহে রমজান মাসে জাতীয়ভাবে তিনি জাকাত নিয়ে চিন্তা ভাবনা করছেন। কাজী এই জাকাতের মাধ্যমে যদি একটি কেন্দ্রীয় সেই বায়তুল মাল উনি গঠন করেন, তাহলে তো জামাতের ভাত থাকবে না। অনেকে টিটকারি করে বলার চেষ্টা করছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে কাজকর্ম করছেন, তাতে জামাতের রাজনীতি এমনি শেষ হয়ে যাবে এবং জামাত এর যে হেড অফিস মগবাজারের রীতিমতো দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, কান্নার রোল শুরু হয়ে যাবে। এই কারণে এরা যেভাবে ধর্মকে নিয়ে ব্যবসা করে, মানুষকে জাকাত ভিত্তিক একটা রাষ্ট্র গঠন করবে, অলি আল্লাহ, গাউস কুতুব, পীর মাশায়েখ তাদেরকে মানে নিয়ে সম্মানিত করবে। কিন্তু এই কাজগুলো এখন তারেক রহমান সাহেব করছেন। সকল মতের দলের হুজুরদেরকে তিনি ডাকছেন, আবার হুজুররা তাকে মাথা নুইয়ে মানে আমাদের প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। অপূর্ব সব দৃশ্য রয়ে গেছে। কিন্তু এই দৃশ্যের প্রেক্ষিতে আমাদের বাংলাদেশের এই মুহূর্তে কয়টি পেট্রোল পাম্প বন্ধ আছে, এবং যারা মানে উবারে এই মুহূর্তে বাংলাদেশে কয়জন যুবক হুন্ডা চালিয়ে, মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে, এবং প্রতিটি হুন্ডাতে একজন উবার চালককে যদি দৈনিক 2 লিটার করে তেল দেওয়া হয়, তাহলে সে কয় টাকা উপার্জন করবে, নিজে কয় টাকা উপার্জন করবে, আর উবারকে কত 30% 40% দেওয়ার পর তার সংসার কিভাবে চলবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলাপ আলোচনা করছি। তাহলে কি আমরা মূল সমস্যাগুলো ওভারলুক করছি? মূল সমস্যাগুলো আমরা অজ্ঞাত কারণে অথবা অজ্ঞতাপ্রসূত অজানা কারণে অথবা আমরা নিজেরা না বুঝে মূল সমস্যাগুলো আমরা ঢেকে রাখার চেষ্টা করছি। এবং এটা একটা জাতি যখন সম্মিলিতভাবে হ্যামিলনের বাঁশির সুরে মুগ্ধ হয়ে যখন শহরের সমস্ত শিশুরা নদীতে ঝাঁপিয়ে পড়েছিল এবং পরবর্তী একটা জেনারেশন শেষ হয়ে গিয়েছিল, ঠিক তদ্রূপ আমাদের এই বর্তমানে এই একটি মাস, এই রোজার এই মাসে এমন কিছু ঘটনা ঘটছে, যেই ঘটনা আমরা দেখছি, তালি বাজাচ্ছি, খুব আনন্দ প্রকাশ করছি। একজন প্রধানমন্ত্রী তার গাড়ির বহরে 8টা গাড়ি ছিল, সেখান থেকে কমিয়ে 4টি গাড়ি করেছেন, সুবহানাল্লাহ। একজন প্রধানমন্ত্রী সকাল 9টা 6 মিনিটে তিনি অফিসে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরকমই তো দরকার।
এখন এইগুলো হয় কি, উন্নত বিশ্বে এগুলো সব ডাল ভাতের মতো ঘটনা। আমাদের দেশের প্রধানমন্ত্রীরা কখনো অফিসই করেন না, তারা রাজার মতো ডেকে পাঠান সবাইকে। তার প্রেক্ষিতে জনাব তারেক রহমান পশ্চিমের দুনিয়া থেকে এসে যে কাজগুলো করার চেষ্টা করছেন, এটা অবশ্যই ধন্যবাদ প্রাপ্য, কিন্তু এটা কোনো অবস্থাতেই মূল খবর হতে পারে না। এবং জনাব গোলাম মাওলা রনি, আপনি বলছিলেন আপনার বক্তব্যেই যে কেউ কেউ অতি অভিনয় করছে, কারা করছে, কেন করছে? অতি অভিনয় করছে এটা বিভিন্ন কারণে। মানে দেখবেন যে যখন জোয়ার আসে নতুন পানিতে অনেক মাছ লাফালাফি করে মনের আনন্দে। ওর নতুন যৌবন আসে, নতুন পানি দেখে, সবেমাত্র জন্ম নিয়েছে, সবেমাত্র পেয়েছে। তো এই কারণে দেখবেন যে নতুন মাছে সবসময় কিছু, মানে নতুন পানি যখন আসে কিছু মাছ এরকম লম্ফজম্প করে। তো একটা ক্ষমতার যখন পট পরিবর্তন হওয়ার পর অনেক মানুষের মধ্যে আনন্দ দেখা দেয়, উচ্ছ্বাস দেখা দেয়। যেমন গত 15 বছর বা 16 বছর ধরে শেখ হাসিনার জামানাতে কত মানুষের যে মেরুদণ্ড, থেরাপির পরে থেরাপি মেরুদণ্ডের উপর পড়েছে, কত জওয়ানের উপরে যে হাতুড়ি পিটা হয়েছে, কত হাঁটু সেটার উপরে যে গদার ডাক পড়েছে, গদার বাড়ি পড়েছে, তার কোনো ইয়াত্তা নাই। ফলে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, বাত, তারপর কালাজ্বর, বিভিন্ন রকম অসুখ বিসুখে আমাদের অসংখ্য রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আক্রান্ত ছিলেন শেখ হাসিনার জমানাতে। মানসিক বৈকলঙ্গের তারা মানে কবলে পড়ে গিয়েছিলেন। এরপর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এলেন, সবাই ধারণা করলো যে এইবার বোধহয় আমরা বিরাট কিছু পেয়ে যাব। সবাই কয়েকদিন একটু আনন্দ ফুর্তি করার চেষ্টা করলো, কিন্তু পরবর্তী দেখা গেল সপ্তাহখানিক পরে মাই গড, এই লোক ইংরেজি ছাড়া কথা বলে না, বাংলাদেশের কোনো লোকের সাথে, সাংবাদিকদের সাথে তার বনিবনা হয় না, সে যত বিদেশি লোকজন দেখে তাদের সাথে হাসি মুখে কথা বলে, আর বাংলাদেশে থাকার চেয়ে সে লোক বিদেশে থাকতে বেশি পছন্দ করে। তারপরে তার যে বাহিনী আছে সেই বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই বাহিনীর তুলনায় সে মব বাহিনী এদেরকে বেশি পছন্দ করে। তাদের সাথে তার যত রকম মহরম সম্পর্ক, এবং সেই মবের যন্ত্রণায় মানুষ বলা শুরু করলো যে আগেই তো ভালো ছিলাম। প্রথমে বললো যেই লাউ সেই কদু, তারপর বললো যে না, যেই লাউ সেই কদু না, এখন যেভাবে আছি তার চেয়ে আগেই ভালো ছিলাম। অতীতে আমাদের দেশে যে গণ অভ্যুত্থানগুলো হয়েছে সেগুলোর নেতৃত্ব ছাত্ররা দিয়েছে, কিন্তু তারা নেতৃত্ব দিয়ে আন্দোলন সফল করার পরে রাষ্ট্র ক্ষমতাটা অভিজ্ঞ রাজনীতিবিদদের হাতে দিয়ে তারা কিন্তু ব্যাকফুটে চলে গেছে। ফলে অতীতে সকল গণ অভ্যুত্থানের পরবর্তী যে সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা সেটার একটা ধারাবাহিকতা ছিল। কিন্তু এইবারই প্রথম আমরা দেখলাম যে গণ অভ্যুত্থানের যারা নায়ক তারা সরাসরি নিজেরা শাসন ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়লেন, এবং শাসন ক্ষমতার সাথে সম্পৃক্ত হওয়ার পরে তাদের যে অনভিজ্ঞতা, তাদের বয়সের কারণে, অল্প বয়সের কারণে তাদের মধ্যে যে অস্থিরতা, এবং যেহেতু তারা সবাই বলতে গেলে নিম্ন মধ্যবিত্ত সাধারণ পরিবার থেকে আসছে, ফলে টাকা ক্ষমতার যে মোহ এটা অনেককে বিপথে নিয়ে গেছে। এর ফলে কি হলো, এই যে গণ অভ্যুত্থানের যারা নায়ক, যাদেরকে আমরা সবাই আবাবিল পাখি মনে করতাম, তাদের অল্প কয়েকদিনের মধ্যেই তারা সবাই ভিলেন হয়ে গেলেন। এদেরকে দেখলে অনেকের এখন মেজাজ গরম হয়ে যায়, এরা কোনো কথা বললে মানুষ আর এদের ব্যাপারে অ্যাটেন্টিভ হয় না। ফলে কি হলো, যখন এরা একটা নির্বাচনের নেতৃত্ব দিতে চাইলো, নির্বাচনে আবার ক্ষমতা আসতে চাইলো, যার আগে তারা তাদের যে অ্যাকসেপ্টেবিলিটি, তাদের যে পপুলারিটি, তাদের যে অ্যাকাউন্টেবিলিটি সব তারা হারিয়ে ফেলেছিল। ফলে কী হলো, নির্বাচনের মাঠটা আমাদের জন্য রীতিমতো একটা শূন্য, মানে ঘূর্ণিপাক। আপনি দেখবেন যে আমাদের দেশে যখন কালবৈশাখী হয়, কালবৈশাখী হলে অতিরিক্ত গরমে চৈত্রের দাবদাহে ভূমির উপরে যে সকল বায়ু থাকে সেই বায়ু গরম হয়ে উপরে উঠে যায়, ঠান্ডা বাতাসগুলো এসে ওখানে দখল করতে গিয়েই সেখানে একটা ঘূর্ণিপাক তৈরি হয়। এখন এবারের যে নির্বাচনের মাঠে সত্যিকার জনগণের যে পছন্দ বা নন্দিত যারা লোকজন কেউ ছিলেন না। বিএনপির যারা পপুলার হিসাবে গত 17 বছর যাবৎ বলা হতো এরা মজলুম, গত 17 মাসে দেখা গেল টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত চাঁদাবাজি, জুলুম, রাহাজানি, টেম্পো স্ট্যান্ড দখল, ময়লা স্ট্যান্ড দখলে এত বদনাম হয়ে গেল যে বিএনপির কোনো লোককে কিন্তু জনগণ ভোট দিতে চায় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে বিএনপি কিভাবে 2/3 সংখ্যাগরিষ্ঠতা? মূল ব্যাপারটা হলো যে এখানে ভোটের মধ্যে যখন কোনো একটা অপশন থাকে না,
সেই জায়গাটা পূর্ণ হয়ে গেছে। কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, আমার নেতা, আমি তাকে ভোট দিয়ে আমার প্রধানমন্ত্রী বানাবো, আমার মন্ত্রী বানাবো, আমার এমপি বানাবো, এইরকম যে একটা গণতান্ত্রিক পরিবেশ আবহাওয়া থাকে, এটা আমাদের এই নির্বাচনের পরেও কিন্তু আমরা নানা ইস্যুকে কেন্দ্র করে বিতর্ক দেখছি। আমরা যেমনটি জানি আগামী 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখছি যে প্রথম অধিবেশনকে কেন্দ্র করে বেশ কিছু বিতর্ক সামনে এসেছে। বিশেষ করে রাষ্ট্রপতিকে প্রথম অধিবেশনে অভিশংসনের দাবি জানিয়েছে এনসিপি, সেই সঙ্গে রাষ্ট্রপতিকে ভাষণ থেকে বিরত রাখার দাবি জানিয়েছে। একটু জানতে চাই, বিএনপি কি দাবির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতিকে অপসারণ করবে? গোলাম মোল্লা রনি কি মনে করছেন? আমার কাছে মনে হয় না, বরং বিএনপি রাষ্ট্রপতিকে রেখে দেওয়ার চেষ্টা করবে। এর কারণ হলো সোফার আই অ্যাজিউম, আমি ইংরেজিতে কথাটা বললাম, সোফার আই অ্যাজিউম, আমি যেটা কল্পনা করি যে লন্ডন বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের একটা সমঝোতা হয়েছিল। তার প্রেক্ষিতে বিএনপির অনেক লোক তখন বলেছিল যে আমরা যদি ভবিষ্যতে ক্ষমতায় আসি, আমরা রাষ্ট্রপতি পদে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেখে দেওয়ার কথা ভাবব। আপনাদের মনে আছে কিনা? তো সেই অর্থে রাষ্ট্রপতির যে ক্ষমতা বাড়ানো, উচ্চকক্ষ তৈরি করা, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, এই জিনিসগুলো করা হয়েছিল আলী রিয়াজের নেতৃত্বে, যেন সো দ্যাট রাষ্ট্রপতির পদটা ডিজাইন করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। এবং এখন যে জায়গাটাতে আসছে সেখানে বিএনপি যেহেতু ক্ষমতা পেয়ে গেছে, ওই সময়টাতে আমি বলেছিলাম যে বিএনপি যখন সব কিছু ইয়েস বলছে, আসলে মূলত ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার পরে একটাও বিএনপি রাখবে না, রাখা তাদের পক্ষে সম্ভব নয়, এবং সেই ঘটনাটাই ঘটে গেছে। এবং যখন মানে পর্দার আড়ালে আলোচনা হচ্ছে, কই আমাদের মধ্যে যে সমঝোতা ছিল সে সমঝোতা কই, খালি খলিলুর রহমান নিলে তো হবে না, খলিলুর রহমানের বসকে তো নিতে হবে। তখন এই যে মির্জা ফখরুল সাহেব বলতেছেন যে এখন এই রাষ্ট্রপতিকে আমরা কীভাবে অভিশংসন করতে যাবো, কেন, এর তো এখনও সময় আছে, সে দীর্ঘ সময় আছে, থাকুক না সেই কদিন পর্যন্ত, পরে চিন্তা ভাবনা করা যাবে। ফলে এই যে রাষ্ট্রপতিকে নিয়ে রাজনীতির যে চাণক্য নীতি, এটা ডে বাই ডে আরও গাঢ় হবে।